নমস্কার। কৃতি পত্রিকার সম্পাদক কল্যাণ চট্টোপাধ্যায় এবং সহ সম্পাদক শ্যামাশ্রী মুখোপাধ্যায়ের কাছ থেকে কালকে কয়েকটি পুস্তিকা এবং ওই দুজন সম্পাদক কবি সম্পাদকের দুটি কবিতার বই আমি সংগ্রহ করেছি। এখন বই দুটি কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতার বই গর্ভগৃহ আর শ্যামাশ্রী মুখোপাধ্যায়ের অসমাপ্ত কনসার্ট, এই দুটি বইয়ের পাঠ আমি এখন আপাতত করছি না, কারণ এই বই দুইটি আমাকে নিবিষ্টভাবে পড়তে হবে। তারপর ওদের যে স্বাদ গন্ধ, সেই স্বাদ গন্ধ নিয়ে আমাকে আমার নিজস্ব কিছু অনুভূতির কথাও বলতে হবে, তাই ওটা একটু সময় সাপেক্ষ। তবে আমরা দু এক দিনের মধ্যেই সেই কাজটা সম্পন্ন করে উঠতে পারবো বলে মনে হচ্ছে। সংগ্রহ করেছি কৃতি পত্রিকার সাম্প্রতিক শীত সংখ্যাটি 1432-এর। এর মধ্যে কবিতা আছে, গদ্য আছে এবং স্মরণ বিষয়ক কিছু কথাবার্তা আছে। এই পত্রিকাটিও আমি এখন পড়ছি না। পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বার সময় পরবর্তী কোনো ভিডিওতে আমরা পত্রিকাটির পরিচয় দেব, এর মধ্যে যা যা বিষয়সূচি আছে সে বিষয়ে বিস্তৃতভাবে উপস্থাপন করব এবং কবিতা পাঠ করব, কয়েকটি কবিতা পাঠ করব, সেটি পরবর্তী কোনো একটি ভিডিওয়। এখন এই কৃতি সম্পাদক দ্বয়ের কাছ থেকে যে তিনটি পুস্তিকা সংগ্রহ করেছি, এই তিনটি পুস্তিকা তারা সম্প্রতি বার করেছেন। একটি পুস্তিকা কবির নাম ভজন দত্ত এবং পুস্তিকাটির নাম, মানে তার কবিতা বইটির নাম টেপার আগে ভাবুন। টেপার আগে ভাবুন, বোঝাই যাচ্ছে এখানে কিছু বক্তব্য আছে, স্পষ্ট অথবা পরোক্ষ, যে কোনোভাবেই হোক কিছু বক্তব্য আছে, সেটা আমরা পাঠের সময় বুঝতে পারব। কল্যাণ চট্টোপাধ্যায়ের পুস্তিকাটির নাম ও অভিমান। কল্যাণ নিজে যেমন নরম মানুষ, রোম্যান্টিক মানুষ, ভালোবাসার ক্ষীর দিয়ে তৈরি, সেরকমই কিছু বোধ অনুভূতি এই পুস্তিকাটিতে আছে বলে আমার ধারণা হচ্ছে, পাঠের সময় জানতে পারব। আর রয়েছে এই অধমের 1 ডজন দিশারি মুখোপাধ্যায়, একটি পুস্তিকা। তো আমি প্রথমে ভজনের কবিতাগুলি দিয়ে শুরু করি। ভজন দত্ত এবং কল্যাণ চট্টোপাধ্যায় উভয়ই আমার থেকে বয়সে খানিকটা ছোট। কল্যাণ সম্পর্কে আমার খুব কাছের মানুষ, পরিবারের মানুষ, আর বৃহত্তর কবিতা পরিবার অর্থে ভজনও আমার পরিবারের মানুষ। তো আমি ভজন দত্তের কবিতার বই থেকে কয়েকটি কবিতা পড়ি, যদি সম্ভব হয় সবকটি কবিতাই পড়ব। বোধহয় সবকটি পড়া সঙ্গত হবে না, কারণ এই পুস্তিকাগুলো এখনো অনেকের হাতে যেয়ে পৌঁছাবার অপেক্ষা রাখে। আমি পরপর কয়েকটি কবিতা পড়ি। ভজন দত্তের টেপার আগে ভাবুন। বোতাম। যে বোতাম টেপার কথা ছিল, সেই বোতাম খুঁজে খুঁজে হয়রান মানুষ।
গণতন্ত্রের গয়ে গাধা ও ঘোড়া। হাসলেন, হাসুন। তন্ত্রে হাসতে মানা নেই, মজারু তকমাও পাওনা নেই। রাগ দেখালে দেশভাগের ফয়দা নেবে, কায়দা করে মাতৃভাষা বদলে দেবে। ওরা সব পারে। কেটে কুচি কুচি করে নিকুঞ্জ পথে নিরুদ্দেশের বিজ্ঞাপনও লটকে দিতে পারে। টিপে কি হবে, কইবেন না আজ্ঞা? আপনার স্মৃতি বিস্মৃতি ডিপ ফ্রিজে ঢোকানোর আগে পরখ করা যাক ঠিক কোথায়, কেনই বা টিপছি। আমরা তো বিভিন্ন রকমভাবে টিপি। আমরা টিউবওয়েলের পাম্প হাতল টিপে আমরা ভূগর্ভ থেকে জল তুলে নিয়ে আসি। আমরা বাচ্চা ছেলের গাল টিপে ভালোবাসা, পবিত্র ভালোবাসাকে স্পর্শ করতে চাই। আমরা গণতন্ত্রে আমাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করার জন্য বোতাম টিপে থাকি। এখন এই গণতন্ত্রে বোতাম টেপার ক্ষেত্রে এই সময়ে আসলেই আমরা কি কি ভূমিকা পালন করছি সেটা নিয়ে বহু রকমের প্রশ্ন। আদপেই কি আমরা নিজেরা বোতামটা টিপছি, আর টিপলে কোথায় টিপছি, তার ফলাফল কি হচ্ছে, এবং ইত্যাদি নিয়ে কিছু সংশয় এই বোতামের মধ্যেই রয়ে গেছে। ঘাম, রুমাল, ইতিহাস। রুমাল কি করে জানবে সেও কিভাবে ইতিহাস হবে? যদি বারবার আমাদের দেখা হতঘাম উদযাপনে রুমালের ইতিকথার পরে, এটা হতঘামটা একসঙ্গে হয়ে গেছে, এখানে একটু ছাপার মুদ্রণ প্রমাদ। এটা হবে যদি বারবার আমাদের দেখা হতো ঘাম উদযাপনে রুমালের ইতিকথার পরে। এই হত আর ঘাম একসঙ্গে জুড়ে গেছে। আসলে যদি বারবার আমাদের দেখা হতো ঘাম উদযাপনে রুমালের ইতিকথার পরে, এমনই আমার মনে হচ্ছে। তুমি কি জানো ঘামেতে ঘাম লেগে গেলে লোকে ভালোবাসা বলে? জানো? জানলে কিছু তো বলো। কবিতার সন্ধানে। কবিতার সন্ধানে ডুব দিলাম 5 ঘন্টার বৃষ্টিতে জমা কলকাতার জলে। সেই জলে মা গঙ্গা প্রাপ্তিতে ওং বলে বসে গেলেই ঘরে 2 লাখ। বউ শাঁখা সিঁদুর খুলে রাখে, সন্তান খুঁজে রাখে সববাহী গাড়ির নম্বর, প্রতিবেশী খুঁজে রাখে বাসি শ্রাদ্ধের মেনু কার্ড। কবিতা কি এলো কোমর সমান জল ভেঙে? কবিতা আসুক, চালে ডালে হলেও চলে যাবে। সম্পাদক কি কবিতা লেখার জন্য মিনিমাম একটা ডিমের দাম দেবে? দিলে ডিম ভাজার স্বাদে জিভের জলে লেখা হোক জীবনের কবিতা। আর একটি কবিতা পড়ব, স্বপ্নের দোষ নেই। ভয়ে ভয়ে থাকি, তাই বোধহয় মিছিল থেকে টিছিলে এখনো পিছলে পড়িনি। স্বপ্নের নায়ক বলেন, ধরো ডান্ডা শক্ত হাতে ধরো। স্বপ্নের নায়ক বলেন, ধরো ডান্ডা শক্ত হাতে ধরো।
দাওয়াই একেবারেই স্বচ্ছন্দ না হলেও বিশ্বাস করে বলো লাল। একটু দৃষ্টিভ্রম আমার আছে। দাওয়াই একেবারেই স্বচ্ছন্দ না হলেও বিশ্বাস করে বলো লাগ লাগ লাগ। লাগের গায়ে রাগ দেব গান্ধার রাগের গান লা লা লা। এসবই কি স্বপ্নদোষ বলে কাটানো যায়? ভেলকিবাজির শেষ ভরসা তুরুপের তাসে শত্রুকে ফর্সা করে দিতে পারলে অন্ধকার কি একাই দূরে সরে যাবে? অন্ধকার ও আলো জোটবদ্ধ শক্তি। কে কাকে হারানোর শোকে কাতর সে বিষয় স্পষ্ট হতো যদি, তবে রুখুডির মাঠে 12 মাস ছুটত পানি। স্বপ্নের দোষ নেই কবিতাটি পড়েছি, যদিও স্বপ্নের দোষ নেই, কিন্তু স্বপ্নের দোষ নেই কবিতাটি পড়তে গিয়ে আমার কিছু দোষ হয়েছে। সেই জন্যে আমি এই কবিতাটি শেষ কবিতা বলেছিলাম। আমি আর একটি কবিতা পড়ব। দেখি স্বপ্নের স্বপ্নের ওমের মধ্যে আমরা কি পাই দেখি। স্বপ্নের যে দেশে মহাবিদ্যার গুরু ও জনক মহাদেব পুত্র স্বয়ং কার্তিক, চোরেদের রক্ষাকর্ত্রী স্বয়ং মহাকালী, সেখানে কিছুই গোলেমালে পীড়িত নেই, রীতিমতন সব ঠিকঠাক। যে দেশে মহাবিদ্যার গুরু ও জনক মহাদেব পুত্র স্বয়ং কার্তিক, চোরেদের রক্ষাকর্ত্রী স্বয়ং মহাকালী, সেখানে কিছুই গোলেমালে পীড়িতি নেই, রীতিমতন সব ঠিক ঠিক। মাঝখান থেকে চুরি হয় উন্নয়নের গতি, অগতির গতি পিঁপড়ে, তার মুখ তো কালোই, আর কালি লেপে কি হবে? লক্ষণ রেখা টপকে টপকে দিন খায় ক্ষীর। রাতে তুমি আমি মুখোমুখি বসে ছুরি তীর, শান্তির নীর। একে অপরকে ক্ষতবিক্ষত করতে করতে সবুজ বিথি ধরে আসে ঘুম। একমাত্র ঘুমের ভেতরেই আছে স্বপ্নের পড়লাম ভজন দত্তের টেপার আগে ভাবুন এই পুস্তিকা থেকে প্রথম কয়েকটি কবিতা। বাকি কবিতাগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আরেকদিন পড়ব, কিছুটা সময় কেটে যাবার পরে, কারণ আগেই বলেছি পত্রিকাগুলি সদ্য প্রকাশিত। এবার আমরা কল্যাণ চট্টোপাধ্যায়ের পুস্তিকাটি থেকে কয়েকটি কবিতা পড়ব। ও অভিমান। অভ্যন্তরীণ। সারসের ঠোঁট লেগে লেগে রচয়িতার চিন্তাগ্রন্থিগুলো খুবলে খুবলে গেছে, কিছুতেই একটা সরল বাক্য দাঁড় করাতে পারছে না। ঈশান কোণে সূর্য ঠিকরে পড়ছে, তবে তো দিন সাদা সাদা হবার কথা, তাপের পরিমাণ ছুঁয়ে যাবে যাত্রাপথে। দূরের রচনাটি আজও পাঠ্যখাতায় অবিরল খেলা করে, সেখানে তারার মতো জ্বলে আছে নিকট নীল কালিতে লেখা, খাতার স্বচ্ছ মলাট, পাতার সংখ্যা, নির্মাণের তারিখ একটি ভালোবাসার নির্দেশ করে, যার নাম লিখে রাখার সাহস কবি এখনো রপ্ত করেনি। কল্যাণ চট্টোপাধ্যায়ের পুস্তিকা থেকে কবিতা পড়ছি। ভ্রমণ। ভ্রমণের কাব্যটি কেবলই খাদ নির্দেশ করে।
টুর রুট দ্বিধা বিভক্ত, বিভ্রান্তিকর, কিছুটা ঝাপসা। সবুজের আহ্বান ছিল নিয়তিতে, চোখের চাউনি ছিল অনেকটা গভীর, তবে রাজকীয়। আরণ্যক মনে পড়ে, দব্রুপান্না, আরণ্যকের দব্রুপান্না। নয়নে নয়ন কি মিলিয়েছিল বিপরীত? কুয়াশার মতো মনে হয় জগৎ, প্রেমের সংসার। যাতনা কাহারে বলে, সে কি সিল্ক রুট জানে? চির রহস্যে ভরা সম্পর্ক। আজও কি ডাক শুনতে ভুল হয়ে গেল, নাকি অভ্যন্তরীণ ডাক তাকে শোনাতে পারলাম না? নির্মাণের কাব্যটি এখনো অসমাপ্ত। প্রেমিকা। ক্যানভাসে রং কেবলই কৌণিক বিন্দু ছুঁয়ে যায়। গভীরভাবে দেখা অবয়ব ছিন্ন ছিন্ন হলো স্টুডিওয়ে। গভীরভাবে দেখা অবয়ব ছিন্ন ভিন্ন হলো স্টুডিওয়ে। এখন প্রতিদিন এমনই হয় শিল্পীর। এইমাত্র আকাশ দেখে বাস থেকে নামলো, মন ভরে গেল অন্তর্গত লালা ও শ্লেষায়, কিন্তু বৃষ্টির বীজ রয়ে গেল অধরা। তবে কি সাধনা ও প্রেম একাকার হয়ে যায়? একেই কি ঈশ্বর দর্শন বলে? শূন্য থেকে মহাশূন্যের পথে আজ জীবনের সংকেত রেখাটি। সব টান, সব শরীর এক বায়বীয় অন্ধকার আধার। অসমাপ্ত। একটা সময়ের পর অনন্ত আলোর রেখা চকিত অশ্রুতে ভরে। চোখ কি চেয়েছিল মহাশূন্যে, তরঙ্গে তরঙ্গে? গুঁড়ো গুঁড়ো অপেক্ষারা এখন মাটির দিকে মাধ্যাকর্ষণে। আমি এটা অন্যরকম ভাবেও পড়তে পারি। একটা সময়ের পর অনন্ত আলোর রেখা চকিত অশ্রুতে ভরে চোখ কি চেয়েছিল মহাশূন্যে? চোখ কি চেয়েছিল মহাশূন্যে? চোখ কি চেয়েছিল মহাশূন্যে? এখানে কয় হর্ষি আছে, তাই চোখ কি চেয়েছিল মহাশূন্যে? হ্যাঁ অথবা না, হ্যাঁ চেয়েছিল, না চায়নি। আর চোখ কি চেয়েছিল কয় দীর্ঘি যদি থাকতো, তাহলে মহাশূন্যে চোখ কি চেয়েছিল, কি খুঁজেছিল, সেই প্রশ্ন আসতো। তরঙ্গে তরঙ্গে গুঁড়ো গুঁড়ো অপেক্ষারা এখন মাটির দিকে মাধ্যাকর্ষণে। দু একটি ভাঙা ভাঙা স্বর, অপ্রকাশিত স্বর সারাদিন রোদে রোদে এসেছিল ভেসে। স্থিতির কাল ছিল ক্ষণস্থায়ী। কি উল্লাস, কি উল্লাস করে যেন বসন্ত এসেছে ভেবে। ফুটে ফুটে ওঠা জগতের সংসারে প্রাকৃত গান গাইল কুঞ্জে ফেরা পাখি। তখনও হাতের মুঠোয় সংকেত যন্ত্র, আদান ও প্রদানের ভাষা নিয়ত জন্ম দিতে বুকের ভেতরে ঈশ্বর মানতের রক্ত। আজও দণ্ডিপথে প্রেমের ক্ষতচিহ্ন বয়ে নিয়ে যাবে বলে বেলা শেষে নতুন চরণের আবাহন করে। কল্যাণের আরেকটি কবিতা পড়ব, পড়ে আমি আমার শুশ্রূষা প্রাপ্তির চেষ্টা করব। কবিতাটির নাম শুশ্রূষা। বিদুষী তোমার মতো সকাল আসে, আমি তো তেমন পাঠক নই। পাঠ্যপুস্তক বহির্ভূত পাঠ্য কিভাবে রপ্ত করি? এই মধ্য বয়সে এখনো আমার শৈলেন কাকার চায়ের দোকান মনে পড়ে। একটা পারিবারিক শৈশব, সান্ধ্য ভ্রমণ,
সম্ভবত সেখানেই আমি প্রথম খিস্তি জেনেছিলাম। আজ একটু অবসরের পাশে সকাল বসেছে। কতবার বলেছি ভালোবাসার পাশে ব্যভিচার বসাবো না। খবরের কাগজে প্রতিদিন অবৈধ সম্পর্কে রক্তের কথা পড়ি। ভালোবাসা, তুমি আশ্রয় হয়ে বসে থেকো হৃদয় গহ্বরে। শরীর কি কোনো পাপ করতে পারে? তবু শরীর এসো না, শরীর এসো না বলে বারবার তোমার বুকের কাছে নতজানু হয়। এমন শুশ্রূষায় ভালোবাসা চিরকাল সুস্থ থাকে। ভালোবাসা সুস্থ থাক, কল্যাণ সুস্থ থাক, কৃতি সুস্থ থাক, আমরাও যেন সুস্থ থাকতে পারি। এবার এই অধমের একটি পুস্তিকা, যেটিও কৃতি করেছে। তো আমি এরকম পুস্তিকাটির কোনো বিশেষ নাম ওরা যেমন দিয়েছে, ও অভিমান, টেপার আগে ভাবুন, এরকম কোনো নাম আমি দিইনি। মানে প্রয়োজন অনুভব করিনি, অতটা তলিয়ে দেখিনি হয়তো। যাই হোক, আমি লিখেছিলাম 1 ডজন দিশারি মুখোপাধ্যায়। তো যাই হোক, সেই 1 ডজন দিশারি মুখোপাধ্যায় এই পুস্তিকাটির নাম। এখান থেকে আমিও 2-1টি কবিতা পড়ব। দরজার কাহিনী। একটা বন্ধ দরজার কোনো কাহিনী থাকে না। এপাশে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে আকাশ আছে, তাতে মেঘ আসে, বৃষ্টি হয়, মাঝে মধ্যে অরোরার খেলাও মঞ্চস্থ হয়। শোনা যায় দরজার ওপাশে নাকি স্বর্গ আছে, সোমরস আছে, অন্তরা আছে। মাঝে মধ্যে নাচ গানের আসর জমে ওঠে। দরজাটি একটি আয়তাকার নিষেধ কেবল। তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ভাঙা গড়া পছন্দ নয় তার। দরজার নিজস্ব কোনো কাহিনী নেই। কাহিনী তার এপাশে এবং ওপাশে। ব্যর্থ মহড়া। কতদিন ভেবেছি তৈরি হয়ে এসে কথা বলবো তোমার সঙ্গে। বেছে বুছে খুঁজে নেব উপযুক্ত সম্বোধন একটি। কোন কোন বিশেষণ কোথায় কোথায় কতবার ব্যবহার করব স্ক্রিপ্ট করে নেব। তুমি শব্দটিতে কখন কতটা বেহাগ দেব, কখন কতটা ফ্রিকোয়েন্সি ঠিক করে নিয়ে আসবো তোমার কাছে। প্রতিবার একটা না একটা ঝড়কে সঙ্গ দেওয়া অনিবার্য আমার। মাথার চুল, মুখের কথা এলোমেলো হয়ে গিয়ে তোতলামিকে সঙ্গে নিয়ে হাজির হই। আর তোমার পরিপাটি করা উপেক্ষা আমাকে বাঁচায়। বিষ। বৃশ্চিক অর্থাৎ চলিত বাংলায় বিছে, আন ভাষায় বিচ্ছু বা সেকালের গ্রাম বাংলার বিচে আমাকে আর দংশন করতে অর্থাৎ কামড়াতে আসে না। দংশনে আর আমার জ্বালা পোড়া নেই, কষ্ট নেই, আর্তনাদ নেই। তাই আর আমি মধু সেবনের প্রত্যাশী নই, খাই না তুলসীর নির্যাস। আত্মহত্যার সময় অনেকেই হেমলকের পরিবর্তে আমাকেই বেছে নিতে চায়। স্বপ্ন নির্মাণের সময় আর আমি তোমাকে ব্যবহার করব না উপাদান হিসাবে। স্বপ্নের চেয়ে দুঃস্বপ্নের স্বাদ অনেক মধুর। আরেকটি কবিতা পড়ব, অবিশ্বাস। ছোট্ট একটা হাতুড়ি কিনেছি, স্টিলের, ঝকঝকে, ফুটফুটে। ওর দাম ধরতে পারো 200 টাকা, 150 বা 100 হতে পারে। নিজের দাম নিয়ে ওর মাথা ব্যথা নেই। হাসতে হাসতে আঘাত করতে পারে কেবল। স্বপ্নগুলোকে ভাঙছি,
নানান রঙের ফাঙ্গাস বার হচ্ছে অফুরন্ত। স্বপ্নের ভেতর যে স্বপ্ন ছিল না, বুঝতে পারছি। সুপারি এক ধরনের কার্সিনোজেন। একথা জানার পরও সংসার উত্তীর্ণ হয়ে সিনিয়র হওয়ার পর সুপারি খাওয়া ধরেছ তুমি। স্বপ্ন, হাতুড়ি এবং সুপারি ভালোবাসাকে বিশ্বাস করে না এরা কেউই। নমস্কার।